আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা ইনুর আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 417, এখনও নিখোঁজ শতাধিক। সিরিজের তৃতীয় টি-20তে দলে ফিরলেন শামীম, তবে কেউ বাদ পড়েনি। এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। এছাড়া ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8ই ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে আদালত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা করা হয়। এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধে গত 23 অক্টোবর হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইনুর পক্ষ থেকে ট্রাইব্যুনালের এই আদেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়। রোববার এই আবেদনের শুনানি শেষে খারিজ করে দেয় আদালত। সোমবার থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে সেগুলোর ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে। এই বিপ্লবকে, এই আন্দোলনকে, এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামির নাই, সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হবে। রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে। আগামীকাল থেকে তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এদিকে টেলিভিশন টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করা হয়েছে। আগামী 8 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলেছে আদালত। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। বাংলাদেশ যেটা করছে সেটা ভারতের সাথে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তির আলোকে তাদেরকে ফেরতের জন্য রিকোয়েস্ট করেছে। ভারত সরকার বলেছে তারা এটা পর্যালোচনা করছেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে। একই দিনে চাংখারপুলের 6 জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে 8 ডিসেম্বর। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কথা জানান। বলেন, কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে সরকার 1 টাইম ট্রাভেল পাস দেয় একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে। জানান, এটার নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ দেশে আসতে চাইলে সরকার এটা দিতে পারে। তবে লন্ডনে তারেক রহমান কি স্ট্যাটাসে অবস্থান করছেন সে বিষয়ে সরকার অবগত নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। গণভোট আয়োজনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, পরিবর্তে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, আগামী বছরের নির্বাচন হবে সর্ববৃহৎ এবং শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন। জাতীয় নির্বাচন, গণভোট ও প্রবাসী ভোটের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন ও বিচার বিভাগ 3টির মধ্যে সমন্বয় রাখতে হবে। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই জানিয়ে তিনি বলেন, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচেতন আছে। এ পর্যন্ত পোস্টাল ভোট বিডিতে 1 লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলেও জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনও একই জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রিজভী বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি জানেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। অন্যান্যদের মতো আশ্বাসের রাজনীতি আর নয়, এবার বাস্তবায়নের রাজনীতির পথে হাঁটতে চায় জামায়াতে ইসলামী। তাই সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধর্ণা দিতে হবে না, করতে হবে না রাজপথে আন্দোলন। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, পুরুষতান্ত্রিক সমাজে আজও নারীদের নিজস্ব পরিচয় সত্তা তৈরি হয়নি। তবে এবার এই বৈষম্যের অবসান করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় জামায়াত। আশ্বাসের রাজনীতি থেকে বেরিয়ে এসে এবার বাস্তবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে তার দল। সরকারের ভুল নীতিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ অবস্থায় প্রবৃদ্ধি বান্ধব কর্মসংস্থান নীতিমালা, সমতা এবং সুশাসন নিশ্চিত করা গেলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কর্মমুখী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বল্প সুদে ঋণ দিয়ে দক্ষতা উন্নয়নে সহায়তার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। রোববার ঢাকায় আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। দেশে প্রতি বছর গড়ে 20 থেকে 22 লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন। এদের 1/3 কর্মসংস্থানের জন্য পাড়ি জমান বিদেশে। বাকি 14-15 লাখের কর্মসংস্থান হয় দেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 1 দশক ধরেই দেশে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে সীমাবদ্ধ আছে। রবিবার ঢাকায় কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনীতিতে তার অবদান নিয়ে এক সেমিনারে এসব বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। আমরা যে পলিসিগুলো নিয়েছি এগুলো খুবই একটা পার্টিকুলার সেক্টরকে চিন্তা করে করতে হয়েছে। আমরা হাই প্রোটেকশনের দিকে গিয়েছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের এক্সপোর্ট সেক্টরে রেডিমেড গার্মেন্টসের বাইরে অন্য কোনো ইন্ডাস্ট্রির সাকসেস আমরা দেখি নাই। শিক্ষিত এবং তরুণ বেকাররা দেশের অর্থনীতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বলে মত বিশ্লেষকদের। আমাদের প্রতি বছর গ্র্যাজুয়েট পার হচ্ছে 7.5 লাখ। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। 15 বছরের ডবল গ্র্যাজুয়েট হচ্ছে। 70% অফ দ্য কারিকুলাম or subjects that are taught in ন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে প্রায় 4.5 লাখ যে বাইরে হচ্ছে, এর মধ্যে 70% হচ্ছে একেবারেই জব মার্কেট আনরিলেটেড জিনিস। দক্ষ মানব সম্পদ তৈরির জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছেন বিশ্লেষকেরা। 2016 থেকে 2022-এ বাংলাদেশ অ্যাকচুয়ালি ফেল ইনটু এ ট্র্যাপ, যেখানে গ্রোথ ওয়াজ নট এমপ্লয়মেন্ট সেন্ট্রিক, যেখানে ইকুইটি ওয়াজ আউট অফ ফোকাস, যেখানে গভর্নেন্স ওয়াজ অফ দি behest of corrupt and oligarchic support. দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে রেমিটেন্স 10 গুণ বেড়ে যেত বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব সানোয়ার জাহান ভুইয়া। আমার যে ইন্ডাস্ট্রির যে নিড আছে এটা তারা ফুলফিল করতে পারছে না। একই সাথে কর্মসংস্থান কেন্দ্রিক উন্নয়ন কৌশল, শিল্প ও বাণিজ্য বহুমুখীকরণ, চাকরির জন্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশন এবং সবুজ ও টেকসই শিল্পায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্রকাশ্যে গুলি করে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বেলা 12:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপসা উপজেলার বাগমারা এলাকার রাজন ও হাসিব। পুলিশ জানায় হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় ওত পেতে থাকা বেশ কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাদের লক্ষ্য করে গুলি করে, পরে চাপাতি দিয়ে কুপিয়ে দ্রুত দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় রাজন ও হাসিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষের জেরে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায় দুলালগং ও আলতাফগংয়ের সাথে 18 শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে আজ দুপুরে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই 2 জন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যায়। আহত 10 জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। বন্যার প্রভাবে ইন্দোনেশিয়ায় প্রাণহানি বেড়ে 417-তে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। এদিকে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে 170 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় 35 লাখ বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অসংখ্য পরিবার। বন্যার প্রভাবে ইন্দোনেশিয়ায় খাবার, পানি ও বিদ্যুৎ সংকটে ভুগছে দুর্গত এলাকার বাসিন্দারা। প্রত্যন্ত কিছু এলাকায় এখনও পৌঁছাতে পারছে না উদ্ধার ও জরুরি সেবার কর্মীরা। এছাড়া কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা, যার ফলে প্রদেশের বেশ কয়েকটি জেলায় বন্যা ও ভূমিধস হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় সাইক্লোন দিতোয়া আঘাত হানার পর বড় ধরনের বন্যা ও ভূমিধস হয়েছে। সেখানে 190 জনের বেশি নিহত এবং 200 জনের মতো মানুষ নিখোঁজ আছে। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 15,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও 1,70,900 জনের বেশি। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় 2 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে 535টি ইসরায়েলি হামলা রেকর্ড করা হয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান আরও তীব্র হয়েছে। এই অভিযানে 200-এর বেশি ফিলিস্তিনি আহত হয়। তুবাস শহর এবং আশেপাশের গ্রাম তাকাব্বা ও তায়াসিরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। উত্তর ও দক্ষিণ আমেরিকার 2 দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলা ও এর চারপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এয়ারলাইন্স পাইলট এবং মাদক ও মানব পাচারকারীদের ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে নতুন এই সতর্ক বার্তা দেন ট্রাম্প। দেশটির বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা চলমান অচলাবস্থায় ট্রাম্পের এই পদক্ষেপে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এতে উভয় দেশের মাঝে খুব দ্রুত সামরিক সংঘাত শুরু হতে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ট্রাম্পের এ ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে মাদুরোর নেতৃত্বে অবৈধ মাদক সরবরাহে জড়িত বলে অভিযোগ করে আসছে। মাদুরো অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন। এবারে খেলার খবর। ডিসেম্বরে শুরু হতে যাওয়া দ্বাদশ বিপিএল-এর নিলাম চলছে। অনুষ্ঠানের শুরুতে কথা বলেছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল। এবার যেন বিপিএল স্বচ্ছ হয় সেই অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি। মেয়েদের বিপিএল করার ঘোষণাও দিয়েছেন তিনি। নিলামে সবাইকে চমক দেখিয়ে নাইম ইসলামকে সর্বোচ্চ 1,10,00,000 টাকা দিয়ে কিনে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আর টি-20 দলের অধিনায়ক লিটন দাসকে 70 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে রংপুর। তাওহিদ হৃদয়কে 92 লাখে দলে নিয়েছে রংপুর রাইডার্স। শামীম হোসেনকে 56 লাখে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এদিকে নিলামের আগে বাদ পড়া ক্রিকেটারদের বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট খারিজ করেছে আদালত।
দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা ইনুর আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 417, এখনও নিখোঁজ শতাধিক। সিরিজের তৃতীয় টি-20তে দলে ফিরলেন শামীম, তবে কেউ বাদ পড়েনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।